আর যে খবরে নজর রাখবো, ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠালো ইডি। ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো, আজই নোটিশ পাঠালো ইডি। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সেক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত তরফ থেকে কি কোনো জবাব বা কোনো মেল পাঠানো হয়েছে ইডির কাছে? গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তের পক্ষ থেকে কিন্তু মেল পাঠানো হয়েছিল, তিনি বিদেশে আছেন এবং সময় চেয়েছিলেন, এমনটাই এই মর্মে কিন্তু চিঠি মেল করে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও নোটিশ পাঠানো হলো ইডির পক্ষ থেকে এবং সেখানে তলব করা হলো। বলা হলো যে একেবারে যে ক্ষেত্রে দেখো লক্ষ্য করা হলো রেশন বন্টন দুর্নীতি মামলায় তার যেমন নাম জড়িয়েছিল এবং বাকিবুর রহমান যে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য অনুযায়ী কিন্তু বেশ কিছু তথ্য পায়, সেই প্রসঙ্গে তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার বলে। কিন্তু তিনি গরহাজির থাকলেও মেল করে ইডিকে জানিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আবারও তাকে তলব করা হলো এবং বলা হলো আগামী সপ্তাহে একেবারে সশরীরে ইডি দপ্তরে তিনি হাজিরা দেন। বেশ। আর অন্যদিকে যে খবরে নজর রাখতে হচ্ছে, টোটো ছিনতাইয়ে চালককে কোপ, অর্থাৎ টোটো ছিনতাই করতে বাধা দেওয়ায় সেই টোটো চালকের গলায় কোপ মারে। শান্তিপুরের ঘটনা, টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় হামলা করা হয়। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সেই টোটো চালক যাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি কেমন আছেন এবং কি ঘটনা? দেখো, এই মুহূর্তে টোটো চালকের অবস্থা স্থিতিশীল, তাকে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। দেখো, গতকাল যে রাতে ঘটনাটি সন্ধ্যের পরে ঘটনাটি ঘটে, যে কিন্তু ভাড়া করে নির্জন জায়গায় নিয়ে যায়, একেবারে ভাতকুল্লা থেকে শান্তিপুর চাঁদা এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি অর্থাৎ টোটোটি ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে টোটো চালকের চিকিৎসা চলছে এবং পুলিশও কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনার পেছনে কারা বা কে বা কারা যুক্ত সবটাই খতিয়ে দেখছে। কারণ এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, তারপর অঞ্চলে এই ঘটনা ঘটেছিল, ফলে পুলিশ গুরুত্ব যে খতিয়ে দেখছে এই ঘটনার পিছনে কারা বা কে জড়িত রয়েছে। বেশ। নমস্কার, টপ নিউজ at 10 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আগে একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি, কারণ আমরা জানি যে একদিকে উত্তরে তো বর্ষার, অন্যদিকে দক্ষিণে একেবারে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণে অস্বস্তিকর একটা পরিস্থিতি, কারণ গরম বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি, আপাতত উত্তরেই থমকে রয়েছে বর্ষা, আর অন্যদিকে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, দক্ষিণবঙ্গে এই যে একটা অস্বস্তিকর আবহাওয়া, একটা হাঁসফাঁস অবস্থা, সেক্ষেত্রে আর কদিন এই ধরনের তাপমাত্রা থাকবে? দেখো, একটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তিটা চরমে উঠছে। কারণ একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, আজ থেকে আগামী দুদিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ যে উইকেন্ডের সামনে রয়েছে তাতে কিন্তু চরম অবস্থা হবে। আর এর একই সঙ্গে আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। এই পূর্ব পশ্চিম অক্ষরেখার ফলে যেমন একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে, কিন্তু এই অস্বস্তি আরও বাড়বে। কারণ প্রচণ্ড যে গরম একদিকে, অন্যদিকে যে আর্দ্রতাজনিত অস্বস্তি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ, এই জলীয় বাষ্পের পরিমাণ অক্ষরেখার জেরে আরও বাড়বে, আর তার ফলে এই অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে হবে, আর উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। অন্তত উপরের দিকের যে 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি আরও কিছুদিন চলবে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলি মালদা ও 2 দিনাজপুরেও গরম অস্বস্তি থাকবে। তার সঙ্গেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কাল থেকে এই উপরের দিকের অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলিতে যেমন একটু বৃষ্টির সম্ভাবনা কমবে, তেমনি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা সামগ্রিকভাবে কমবে। যদিও অক্ষরেখা তৈরি হয়েছে এবং আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এই অক্ষরেখার ফলে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। আর এই অক্ষরেখার জেরে ছত্তিশগড়েও শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। অর্থাৎ এই অক্ষরেখার জেরে একদিকে যেমন অস্বস্তি হবে, তেমনি আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সন্ধে বা রাতের দিকে একটু বাড়বে, কিঞ্চিত বাড়বে দক্ষিণবঙ্গের, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আর পশ্চিমের জেলায় গরম এতটাই বাড়বে যে অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলায় গরম এতটাই বাড়বে যে অস্বস্তি চরমে উঠবে। তাহলে একবার দেখা যাক সেখানকার কি পরিস্থিতি। প্রতিনিধি বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। সরাসরি
প্রিয়ব্রত থেকে একটু জানবো। প্রিয়ব্রত, আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ, সে তো বলছে যে একেবারে গরম এতটাই বাড়বে যে অস্বস্তিকর একটা পরিবেশ। সেক্ষেত্রে বাঁকুড়াবাসী কিভাবে এই গরমকে মোকাবিলা করছেন? দেখো, একেবারে প্রিয়াঙ্কা যেমনটা বলছিল বিষয়ে যে গরম অস্বস্তিকর, সেই অস্বস্তিকর গরমই কিন্তু রয়েছে। কেননা বাঁকুড়া জেলার যে তাপমাত্রা সেটা কিন্তু 45-এ উঠে গিয়েছিল, তার থেকে কিন্তু অনেকটাই কমে এখন প্রায় 39-এর কাছাকাছি তাপমাত্রা। সেই তাপমাত্রা কিন্তু অতটা না বাড়লেও ভ্যাবসা একটা আবহাওয়া রয়েছে এবং চ্যাটছেটে ভ্যাবসায় গরমে কিন্তু প্রচণ্ড ঘর্মাক্ত পরিবেশ। সকাল থেকেই রোদ উঠছে, প্রচণ্ড পরিমাণে চড়া রোদ উঠছে। এর পাশাপাশি কিন্তু ভ্যাবসা গরমে কিন্তু নাজেহাল হতে হচ্ছে জেলাবাসীকে। প্রচণ্ড পরিমাণ জল খেতে বলছেন চিকিৎসকরা। মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ জল নিয়ে বেরোচ্ছেন। এর পাশাপাশি যেসব দোকান রয়েছে, আমের দোকান, রস এবং খেজুর রস থেকে শুরু করে আখের রস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব পানীয় পাওয়া যায়, ঠান্ডা পানীয়, সেই সব দোকানে ভিড় করছেন এবং প্রচুর পরিমাণে জল মানুষ যেমন খাচ্ছেন তার পাশাপাশি কিন্তু কিছুটা জিরিয়েও নিচ্ছেন, গাছের তলায় কিছুটা বসে কাটাচ্ছেন। কিন্তু এই যে ভ্যাবসা গরম সেটা কিন্তু বিকেলের দিকে কেটে যাচ্ছে, একটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু নিয়ম করে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে স্বস্তিদায়ক আবহাওয়া রাত্রে ফিরে এলেও দিনের বেলাটা কিন্তু প্রচন্ড গরম থাকছে। এর সঙ্গে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ এবং একটা ভ্যাবসা আবহাওয়া, আর এতেই নাজেহাল হতে হচ্ছে জেলার স্থানীয়রা, কারণ সেখানে পারদ কিন্তু 40 ডিগ্রির কাছে। আর এবার একটু মালদার দিকে নজর রাখা যাক। মালদায় কিন্তু অন্য ছবি সকাল থেকে ধরা পড়েছে। দেখুন, মালদাতে সকাল থেকে বৃষ্টি। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, মালদায় সকাল থেকেই কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে? দেখো প্রিয়াঙ্কা, অন্য সহকর্মীরা যেটা জানাচ্ছিলেন যে অস্বস্তিকর অবস্থা পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু মালদায় আবহাওয়ার বিরাট বদল। গতকাল পর্যন্ত অত্যন্ত গরমে অসহ্য পরিস্থিতি হয়েছিল জেলাবাসীর, আর আজকে কিন্তু ভোর থেকে আমরা দেখছি আবহাওয়ার বদল এবং এক ধাক্কায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে গিয়েছে। আকাশে মেঘের ঘন ঘটা বলা যেতে পারে। সকালের দিকে কার্যত আধার নেমে আসে শহরে এবং পরের দিকে কিন্তু দফায় দফায় কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু রোদ আর মেঘের লুকোচুরি চলছে মালদায়। স্বস্তিকর পরিস্থিতি বলা যেতেই পারে। একেবারেই। চৌঠা জুনের পর আমরা জানি গতকালই ছিল হাই ভোল্টেজ 2 বৈঠক। একদিকে এনডিএ এর বৈঠক ছিল এবং অন্যদিকে ছিল আইএনটিআই এর বৈঠক। সেই বৈঠকে, এনডিএ এর বৈঠকে সব দলের সিদ্ধান্ত হয় মোদি নেতা, মোদি প্রধানমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। নির্দিষ্ট শর্তে সমর্থন করবে জেডিইউ, টিডিপি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এনডিএ এর বৈঠকে সিদ্ধান্ত হয় সব দলের, যেখানে নির্দিষ্ট শর্তে সমর্থন জানাবে জেডিইউ, টিডিপি। অর্থ, রেল, নগরোন্নয়ন সহ প্রায় 10টি মন্ত্রক দাবি করা হয়েছে। শুক্রবার ফের এনডিএ এর বৈঠক। You're part of the NDA, sir. Sir, how was it? How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. বিজেপিকে চাপে রাখার কৌশল নিঃশর্ত নয়, শর্ত সাপেক্ষে এনডিএকে সমর্থনে রাজি টিডিপি এবং জেডিইউ। তাদের দাবি রেল, অর্থ, আইটি, আইনের মতন 8 থেকে 10টি মন্ত্রক। M for Modi, N for Naidu, N for নীতিশ। এই 2 N জোটে থাকলে তবেই কেন্দ্রে এনডিএ সরকার। জানা গেছে টিডিপি এবং জেডিইউ দুদলই শর্ত দিয়েছে। জেডিইউ এবং টিডিপি মিলে 8 থেকে 10টি মন্ত্রকের দাবি করেছে। রেল, অর্থ, নগরোন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইনের মতো মন্ত্রক। 14 এবং 19-এর মতো এবার একাই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। তাই এবার কেন্দ্রে বিজেপির সরকার নয়, হবে এনডিএর সরকার। এনডিএর সরকার করতে জেডিইউ এবং টিডিপির সমর্থন মাস্ট, কারণ এই 2 দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। এনডিএর এবার আসন সংখ্যা 292, অর্থাৎ এই 2 দল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। অর্থাৎ এনডিএর ভরসা এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার।
দুজনেই দীর্ঘদিন এনডিএ শিবিরে ছিলেন। 19-এর লোকসভা ভোটে চন্দ্রবাবু নাইডু ছিলেন বিরোধী শিবিরে, এবার অবশ্য এনডিএর শরিক হিসেবে লড়াই করেছে তার দল টিডিপি। অন্যদিকে নীতিশ কুমার একাধিকবার এনডিএ ছেড়েছেন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সলতে পাকানোর সময়ও তিনি ছিলেন সামনের সারিতে। পরে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যোগ দেন নীতিশ। বুধবার দিল্লিতে এনডিএর বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। দুজনেই এনডিএ সরকারে যোগ দিতে একাধিক মন্ত্রকের দাবি করেছেন। সরকার গড়তে এই দুজনই বিজেপির বড় ভরসা। নিউজ 18 বাংলা। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙ ও লাথি মারে। 24-এর ফলের পর এনডিএ নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এনডিএর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে গতকাল আইএনডিআই এরও বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা, রাজনৈতিক বার্তা, কৌশলী রাজনৈতিক বার্তা। বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए, और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. একদিকে যেমন গতকাল হাই ভোল্টেজ এনডিএর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে গতকাল আইএনডিআই এরও বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধী আসনেই থাকবে ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা, রাজনৈতিক বার্তা, কৌশলী রাজনৈতিক বার্তা। বিরোধী হলেও দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए, और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. আর গতকাল ইন্ডিয়ার বৈঠক ছিল, বিরোধী বৈঠক ছিল। সেই বৈঠকে অভিষেক অখিলেশের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের, যেখানে নিজেদের রাজ্যে
বিজেপিকে রুখে দিয়ে ইন্ডিয়ার সংখ্যা বৃদ্ধি, তাই প্রশংসায় ভরিয়ে দিলেন সোনিয়া, রাহুল, খার্গে সহ অন্যরা। আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর, হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তাহলে বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর, হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তাহলে বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। 21-এর পুনরাবৃত্তি 24-এও বাংলায় আবারও তৃণমূলের বিরুদ্ধে ধরাশায়ী বিজেপি। কেন এমন হলো? 7 দিনের মধ্যে জেলা থেকে রিপোর্ট চাইল বিজেপির রাজ্য নেতৃত্ব। 24-এ ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। দু 2019-এর লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে
সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয় দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। 24 লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाए। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 35 আসন তো দূরে থাক, 19-এর আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা 2 কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে SS আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। 19-এ জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে 3 জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয় তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।